أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা এই গত 4 দিন ক্লাস না করার কারণে আমরা অনেকটা পিছনে পড়ছি। আমরা গতদিন ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা পর্যন্ত। আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ ধারা যেগুলো আছে দশম অধ্যায়ের শুধু এখান থেকে 2-3টা ধারা পড়বো, পরে তারপরে 11 নম্বর অধ্যায়টা আলোচনা করব। দশম অধ্যায় হচ্ছে গণ উপদ্রব সম্পর্কিত। যে গণ উপদ্রবের যদি কোনো অপরাধ ঘটে সেই ক্ষেত্রে আদালত কি ব্যবস্থা নিবেন সেটা হচ্ছে দশম অধ্যায় ফৌজদারি কার্যবিধি আইনের ধারা হচ্ছে 132 ক হতে 143 ধারা পর্যন্ত। ফৌজদারি কার্যবিধি আইনের 132 ক হচ্ছে এই অধ্যায় গণ উপদ্রবের অধ্যায়টা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। 132 ক। এখন যদি এমসিকিউ প্রশ্ন দেয় যে গণ উপদ্রব কোন এলাকার জন্য প্রযোজ্য নয়, জেলা, উপজেলা, মহানগর, একটিও না, সেক্ষেত্রে কি হবে? মহানগর। মহানগর এলাকার জন্য প্রযোজ্য না। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 133 ধারা উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ। উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ কে দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিবেন। এখন কি কি বিষয়ের উপর আদেশ দিবেন? এখানে অনেকগুলা বিষয় আছে। আমরা এত কিছু বিষয় যদি আমরা জানতে যাই তাহলে দেখা গেছে যে আমাদের অনেক সময়ের প্রয়োজন। তারপর আমরা একবার শর্ট ভাবে একটা বিষয় জানি, যেটা হচ্ছে কি জনসাধারণের আইনসঙ্গত ভাবে যেখানে বাধা বিপত্তি সৃষ্টি করে, বিঘ্ন ঘটায়, সেই সকল ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দিতে পারেন। তাহলে জনসাধারণের আইনসঙ্গত কাজে যদি বাধা দেয়, বিঘ্ন করে বা উপদ্রব সৃষ্টি করে সেই সকল বিষয়। কারণ সেটা কি হইতে পারে? যেমন পথ, নদী, খাল বা রাস্তার মধ্যে কি করছে, কোনো মালামাল ফালাই রাখছে, গৃহ, তাঁবু, কাঠামো, গাছ বা মেরামতের মালামাল, গরু, ছাগল, গুড়া, এইসব বিষয়। অর্থাৎ যত কিছু আছে যেগুলো হচ্ছে জনসাধারণের জন্য ব্যবহারের জায়গা, সেই সব জায়গার মধ্যে যদি কেউ এইসব কিছু করে তাহলে সেটা কি হবে? গণ উপদ্রব হিসেবে গণ্য হবে। এখন এটা কি খেরুর ব্যক্তিগত জায়গার মধ্যে গণ উপদ্রব হবে নাকি সরকারি জায়গার মধ্যে গণ উপদ্রব হবে? এটা সরকারি হবে, সরকারি জনসাধারণের জায়গা। ব্যবহৃত। সরকারি জায়গা। এটা হচ্ছে সরকারি জায়গা। সরকারি জায়গার মধ্যে বা উন্মুক্ত স্থানে, যেটা কি সবার ব্যবহার্যের স্থান, সেই সকল স্থানে যদি কেউ কোনো দ্রব্য, বস্তু, মালামাল, পশু এইসব জিনিস যদি ফেলে রাখে তাহলে সেটা কি হবে? গণ উপদ্রব হিসেবে গণ্য হবে। আর এই গণ উপদ্রব এর বিষয়টা অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। এখন এই যে 33 ধারায় যে ম্যাজিস্ট্রেট আদেশটা দিলেন যে এই উপদ্রবটা আপনি অপসারণ করেন, একটা আদেশ দেওয়া হইলো, এই আদেশটা কিভাবে জারি করবেন সেটা হইলো ফৌজদারি কার্যবিধি আইনের 134 ধারা আদেশ জারি বা বিজ্ঞপ্তিকরণ। 133 ধারার যে আদেশ, এই আদেশটা ঘোষণা বা হুলিয়ার মতো করিয়া জারি করতে হবে। কিসের মতো করে? ঘোষণা বা হুলিয়ার মতো করে জারি করতে হবে। তাহলে আমরা ঘোষণা কিভাবে জারি করে আমরা জানছি। ঘোষণা কিভাবে জারি করতে হয়? ঘোষণা তো স্যার হুলিয়া জারির পদ্ধতি, সেটাই তো। হ্যাঁ, এটা কিভাবে জারি করছিলাম আমরা? এটা আমরা লটকাইয়া জারি করছি।
পাঠ করিয়া জারি করছি, আদালত জারি করছি ভবনে আর টানাই দিয়া সেটা জারি করছি, তাই না? সেগুলো একটু মনে রাখতে হইব। মনে না রাখলে তো পরীক্ষার হলে গিয়া তো এগুলা আটকা পড়বে। তাহলে 134 দ্বারা হইল গণ উপদ্রব অপসারণের জন্য যে আদেশটা হয় সেই আদেশটা কিভাবে জারি করতে হয় সেটা হচ্ছে সমনের মতো করে জারি করবেন, আর যদি সমনের মতো করে না পারা যায় সেই ক্ষেত্রে ঘোষণা বা হুলিয়ার মতো করে জারি করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 134 ধারা। এখন যদি কেউ যদি এই আদেশটা যদি পালন না করে সেই ক্ষেত্রে তার শাস্তি কি? 188 দণ্ডবিধি। গণ উপদ্রবের আদেশ যদি কেউ পালন না করে, জারির আদেশটা যদি পালন না করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 188 ধারা। এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 136 ধারায়, যে সে কারণ দর্শানোর পরেও যদি সে কারণ না দর্শায়, অপসারণ না করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 188 ধারা। এরপরে আমাদের এখানে আর তেমন কোনো কিছু প্রয়োজন নাই, শুধু আমরা তাহলে এখন আমাদের কাছে কোনগুলা পড়লাম? 132 শর্ট হাইফেন ক, 133 দিবেন আদেশ, 134 এটা কিভাবে জারি করবেন, 136 সে যদি অপসারণ না করে, জারি না করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা দণ্ডবিধি আইনের 188 ধারা। তারপরে আমরা পড়বো হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনে 143 ধারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির প্রতি দণ্ডবিধি বা কোনো বিশেষ বা স্থানীয় আইনে গণ উপদ্রব অব্যাহত বা পুনরাবৃত্তি না করার জন্য আদেশ দিতে পারবেন। তাহলে গণ উপদ্রব অপসারণ করা বা পুনরাবৃত্তি না করার আদেশ কত ধারায় দিবেন? গণ উপদ্রব পুনরাবৃত্তি না করার জন্য কত ধারায় আদেশ দিবেন? 143। 134 স্যার। 134। নুরুল ভাই কি গরম। 143 হচ্ছে না করার জন্য আদেশ দিবেন। আর যদি সে আবার পুনরাবৃত্তি করে তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? গণ উপদ্রব যদি পুনরাবৃত্তি করে তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা? 144 নাকি? দণ্ডবিধি আইনের 291 ধারা, পুনরাবৃত্তি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। বুঝা গেছে? তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 11 অধ্যায়। তাহলে এই আমরা 10ম অধ্যায় থেকে কয়টা ধারা পড়লাম? 132 ক, 133, 134, 136, 143, মাত্র 5টা ধারা পড়লাম, যেটা হচ্ছে আমাদের জন্য লিখিত হয়তো বা 1-2টা প্রশ্ন আসতে পারে। ওই যে প্রশ্নের সাথে লেজ লাগাই দিয়া সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, এই জন্য এই 5টা ধারা পড়লাম। এখন আমরা পড়বো 11 নাম্বার অধ্যায়, উপদ্রব বা বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ। উপদ্রব বা বিপদাশঙ্কার ক্ষেত্রে জরুরি আদেশ বা অস্থায়ী আদেশ। ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা। এখানে 11টা ক্ষেত্র, ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারায় 7টা ক্ষেত্র বলা আছে। এই 7টা ক্ষেত্র একটু সহজভাবে নিবেন যাতে সহজে মনে থাকে। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তির প্রতি বাধা, বিরক্তি, আঘাত বা আঘাতের ঝুঁকি, মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা, দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আদালত লিখিত আদেশ দিয়া তাদেরকে বিরত রাখবেন। লিখিত আদেশ দিয়া বিরত রাখবেন। কি কি কারণে? জরুরি আদেশ আদালত কোন কোন ক্ষেত্রে দিবেন? বিপদাশঙ্কার জরুরি আদেশ আদালত কোন কোন ক্ষেত্রে দিবেন?
বাধা, বিরক্তি, আঘাত, আঘাতের ঝুঁকি, মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা, দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করার জন্য বা নিবারণ করার জন্য লিখিত আদেশ দিবেন। এটা কি আদেশ? সাধারণ আদেশ নাকি জরুরি আদেশ? জরুরি আদেশ। জরুরি আদেশ। এই জরুরি আদেশটা কিভাবে জারি করতে হইব? ফৌজদারি কার্যবিধি আইনের 134 ধারা। 134 ধারা আমরা কি পড়িয়াছিলাম? আদেশ জারির ক্ষমতা। 134 ধারা পড়িয়াছিলাম যে আদেশ কিভাবে জারি করতে হয়। সমন পদ্ধতি। ও হুলিয়ার মতো, সমন, হুলিয়া বা ঘোষণার মতো করিয়া জারি করতে হয়। 134-এ পড়িয়াছিলাম না? আদালতের আদেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ কিভাবে জারি করতে হয়। সমন, হুলিয়া বা ঘোষণার মতো করে জারি করতে হয়। ঠিক 144 ধারার বিপদাশঙ্কার অস্থায়ী আদেশটাও সমন ও হুলিয়ার মতো করিয়া জারি করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হইল যে জরুরি পরিস্থিতিতে যদি নোটিশ জারি করা না যায়, জরুরি পরিস্থিতিতে যদি নোটিশ জারি করা না যায়, সেই ক্ষেত্রে একতরফা ভাবে সেটা জারি করা যাবে। একতরফা ভাবে বিপদাশঙ্কার জরুরি আদেশ, সমন, হুলিয়ার মতো যদি জারি করা না যায়, তাহলে কিভাবে জারি করবেন? মাইকে প্রচার করে, মাইকে প্রচার করে জনসাধারণকে বিরত রেখে ম্যাজিস্ট্রেটের ইচ্ছা অনুসারে, একটিও না, ম্যাজিস্ট্রেটের ইচ্ছে অনুসারে। চীনা, মাইকে প্রচার করে, অর্থাৎ কি একতরফা ভাবে আপনি মাইকিং করিয়ে দিয়ে চলে যাবেন। এখন কে মানলো কি কে মানলো না সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে যদি না মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা। ঠিক আছে? সেটা হচ্ছে মাইকে প্রচার করে আপনি কি করবেন? নিষেধ করে দিবেন একতরফা ভাবে। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আছি। হুম, ওকে। তাহলে জরুরি আদেশটা, বিপদাশঙ্কার জরুরি আদেশটা সমন এবং হুলিয়ার মতো করে জারি করা না গেলে তাহলে কি নিম্নলিখিত কিভাবে জারি করবেন? একতরফা ভাবে মাইকে প্রচার করে আদালতের ইচ্ছা অনুসারে ক এবং খ, ক, খ। ক এবং খ। আবার বলল বিপদাশঙ্কার জরুরি আদেশ নিম্নলিখিত কি পদ্ধতিতে জারি করা হয়? একতরফা ভাবে মাইকে প্রচার করে আদালতের ইচ্ছা অনুসারে, সবগুলো। তাহলে কি হবে? মাইকে প্রচার। কেন? সবগুলো সবগুলো এখন হবে সবগুলো, ও, কারণ একতরফাও বলা আছে, মাইকে প্রচার করার কথাও বলা আছে। ঠিক আছে? এখন আদালত কি করবে? আদালত যেমনটা ভালো মনে করে তেমনটাই সে জারি করবে। যখন সবগুলা দেওয়া থাকবে তখন সবগুলাই বলতে হবে, আর যখন সবগুলা দেওয়া থাকবে না তখন বলতে হবে যে কি একতরফা ভাবে আদালতের ইচ্ছা অনুসারে মাইকে প্রচার করে সমন হুলিয়ার মতো করে। এখান থেকে কিন্তু একটা ধারা থেকে মনে করেন যে 5 রকম 6 রকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? প্রথমত হইলো হুলিয়া এবং সমন, আর যদি হুলিয়া সমান না হয় তাহলে একতরফা। একতরফার মধ্যে আপনাকে দিয়ে দিল কি মাইকে প্রচার করে, একতরফা না দিয়ে দিল মাইকে প্রচার করে, তাহলে আপনি কোনটা দিবেন? মাইকে প্রচার দিবেন। এরপরে যদি একতরফাও দিল, মাইকে প্রচারও দিল, সাথে আবার দিয়ে দিল ক খ, তাহলে কি দিবেন? ক খ। আবার কি দিল? একতরফা, মাইকে প্রচার, ম্যাজিস্ট্রেটের ইচ্ছা অনুসারে, আবার নিচে দিয়ে দিল সবগুলো, তাহলে উত্তর কি দিবেন? সবগুলো। ঠিক আছে? শুধু একভাবে পড়লে হবে না।
পড়তে হবে কয়েকভাবে। তারপর হচ্ছে 3 নাম্বার 144-এর 3, বিশেষ স্থানে ঘন ঘন যাতায়াতকারী ব্যক্তি বা জনসাধারণের প্রতি নির্দেশিত করে। বিশেষ স্থানে বা ব্যক্তির প্রতি কি করে? নির্দেশিত করে। এখন দেখা গেছে যে রেদওয়ানুল কারিম যদি রাঙ্গামাটি সদর থানায় যায়, সেই ক্ষেত্রে এখানে মারামারির একটা সম্ভাবনা আছে। এখন আদালত কি করবে? রেদওয়ানুল কারিমকে নিষেধ করে দিবে। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ানুল কারিমকে নিষেধ করবে যে আপনি সদর থানায় যাবেন না। রেদওয়ানুল করিমকে নিষেধ করে দিয়ে সেটা জারি করে দিবে। তাহলে এখন রেদওয়ানুল করিম কি সেখানে না গেলে কি আর মারামারি হবে? মারামারি হবে না, মানুষের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে না, মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে যেই ব্যক্তি, তাকে নিষেধ করা যায়। এখন দেখা গেছে যে নুরুল ইসলাম, তারপরে রেদওয়ান, তারপরে হচ্ছে মোশাহিদ, খলিফা ওবায়দুল, হারুন, এরা যদি কি করে কোর্ট পয়েন্টে যায়, বনরূপা যায়, তাহলে সেখানে মারামারি হবে। তখন আদালত, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবে? এই ব্যক্তিদেরকে নিষেধ করবে যে আপনারা বনরূপা যাবেন না। কারণ বনরূপা আপনারা গেলে এখানে মারামারি হবে, মানুষের দাঙ্গা হাঙ্গামা হবে, জীবন বিপন্ন হবে। তখন তাদের সবাইকে নিষেধ করে দিয়াও সেটা কি করা যায়? জারি করা যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 3। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 4, ম্যাজিস্ট্রেট কি করলেন? এই যে আদেশটা দিলেন, এই আদেশটা কি করতে পারবেন? নিজের ইচ্ছায় বা কোনো ব্যক্তির আবেদনও সেটা বাতিল বা পরিবর্তন করতে পারবেন। তাহলে 144-এর 1-এ যে ম্যাজিস্ট্রেট যে আদেশটা দিলেন, এই আদেশটা তার নিজ ইচ্ছায়, যদি উনি নিজ ইচ্ছায় যদি এটা কি করে আদেশটা দেয়, সেক্ষেত্রে উনি নিজে বাতিল করতে পারবে। আর যদি কোনো ব্যক্তির আবেদনে হয় বা পুলিশ রিপোর্টে হয়, সেই ক্ষেত্রে কি করবেন? তিনি তাদেরকে আবেদনেও সেটা কি করতে পারবেন? বাতিল বা পরিবর্তন করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 4। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 5, এই যে ম্যাজিস্ট্রেটের ইচ্ছা ব্যতীত যেই সকল ব্যক্তি আবেদন করছিল যে এখানে মারামারি হইতে পারে বা মৃত্যুর সম্ভাবনা আছে, গণশান্তি নষ্ট হইতে পারে, তাদের আবেদনে এখন তারা কি করবে? নিজে হাজির হবে অথবা উকিলের মারফতে হাজির হইয়া যে এখান থেকে যে এই 144 ধারার আদেশটা তুলে দিবেন বা পরিবর্তন করবেন বা বাতিল করবেন, এইটার কারণ তারা জানাবে। যে এখন এখানে পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, দুই পক্ষ বা এখানে যারা আছে তারা কেউ কি করতেছে না, মারামারির সম্ভাবনা নাই, তারা চলে গেছে, অতএব এই আদেশটা আপনি তুলে দেন। তখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশটা তুলে দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 6, জরুরি আদেশ সরকারের গেজেট বা বিজ্ঞপ্তি ছাড়া 2 মাসের বেশি স্থায়ী হবে না। গেজেট বা বিজ্ঞপ্তি 2 মাসের বেশি স্থায়ী হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 6। আর এই যে জরুরি আদেশটা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 7। 144-এর 7। তাহলে আমরা 144-এর 1 থেকে 7 পর্যন্ত কি পাইলাম? 144-এর 1-এ পাইলাম জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির বা পুলিশ রিপোর্টের মাধ্যমে বা নিজের ইচ্ছায় যদি কোথাও কোনো বাধা বিরক্তি আঘাত বা মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তা দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে উক্ত বিপদ দাঙ্গা হাঙ্গামা নিবারণের জন্য যে জরুরি আদেশটা প্রদান করেন তাকে বলে বিপদাশঙ্কার জরুরি আদেশ। ফৌজদারি কার্যবিধি আইনের 144-এর 1। আর এই আদেশটা জারি করতে হয় ফৌজদারি কার্যবিধি আইনের 134 ধারার মতো সমন বা হুলিয়ার মতো করে। 2-এ হচ্ছে যদি নোটিশের মাধ্যমে দেওয়া না যায়, সেই ক্ষেত্রে একতরফা ভাবে সেটা কি করবেন? আদেশটা জারি করা যাবে।
তিনে হচ্ছে যেই সকল ব্যক্তি বা জনসাধারণকেও বাধা বাধা দিয়ে নিষেধ করেও সেটা কি করা যায়, জারি করা যায়। 4, আদালত নিজের ইচ্ছায় বা কোনো ব্যক্তির আবেদনে জরুরি আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন। 5, কোনো ব্যক্তির আবেদনে হইলে তাদেরকে নিজে বা উকিলের মারফত হাজির হইয়াও সেটা কারণ দর্শানোর জন্য সুযোগ দিবেন। 6, জরুরি আদেশ সরকার গেজেট প্রকাশ না করলে 2 মাসের বেশি বলবৎ হবে না। 7, মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। তারপর হইল 12 নম্বর অধ্যায়। স্যার তাহলে যে মুক্তাঙ্গনে যে আজীবন নিষিদ্ধ হয়েছে মিছিল মিটিং এটা কিভাবে করছে? এটা তো আজীবন কইতা কি করলো? এটা তো সরকারে কি গেজেট দিছে? এ তো মুক্তাঙ্গনে তো আর মিছিল মিটিং হয় না। এই যে এটা 140 যা জারি করছিল এরপর থেকে ওই পড়ে আছে। এটা কে জারি করছিল? মেট্রোপলিটন নাকি মেট্রো কমিশনার। মেট্রো কমিশনার? এটা তো 144 দ্বারা দিছে না, এটা তো মেট্রো অধ্যাদেশে মেট্রো কমিশনারের ক্ষমতা। এটা 144 দ্বারা না, ওটা মেট্রো অধ্যাদেশ ঠিক আছে। ওইটা মেট্রো অধ্যাদেশ। তারপর হচ্ছে 12 নম্বর অধ্যায়, স্থাবর সম্পত্তি নিয়ে কলহ। একটা এখানে এটাতে প্রশ্ন আসতে পারে কি, যেমন জরুরি বিপদাশঙ্কার বলতে কি বুঝো? বিপদাশঙ্কার মানে জরুরি প্রশ্ন আদেশ বলতে কি বোঝা যায় বা কি বুঝেন? তারপর তারপরে হচ্ছে বিপদাশঙ্কার জরুরি আদেশ জারির বিধান কি? বিপদাশঙ্কার বিধান জরুরি কিভাবে আদেশ কোন এলাকার জন্য প্রযোজ্য? বিপদাশঙ্কার তাহলে জরুরি আদেশ কতদিন বলবৎ থাকে? 2 মানে মাস। এই যে 144-এর 7 উপধারা পর্যন্ত এটা গাইতে হবে আর কি। যদি ওই প্রশ্ন যদি খন্ড খন্ড আলাদা আলাদা করে সেটা হলো ভিন্ন হিসাব, যদি একতরফা দেয় তাহলে সব আসবে আর কি। না, যদি প্রশ্ন দেয় যে বিপদাশঙ্কার, যখন প্রশ্ন দিবে ফৌজদারি কার্যবিধি আইন 144 দ্বারা আলোচনা করুন, তখন 7টা। আর না হইলে শুধু তখন যেই কথাটা বলবে সেই কথাটাই। ঠিক আছে? এখন কত স্যার, ওই যে পরীক্ষার প্রশ্ন 1 2 3 এইরকম থাকে, ঠিক আছে স্যার? তো হ্যাঁ, মনে হয় না এরকম এত লম্বা প্রশ্ন দিবে, একসাথে 3টা 4টা জয়েন করে এরপরে প্রশ্নটা এড করে। এই বছরে এরকম পরীক্ষাটা হচ্ছে, আমি প্রথম পরীক্ষা দিছিলাম তো হুম। আমি, আর ওইরকম প্রিপারেশন ছিল না, তারপরে দেখছি মোটামুটি কম পড়ার মধ্যে ভালোই পড়ছিলাম, কিন্তু ওই যে কম পড়ছি এইটার জায়গা ওইটা লাগাইছি, যার কারণে এই সমস্যা। হুম। না, ওইটা সমস্যা নাই, মানে যারা একটু ভালো প্রিপারেশন নিছে তারা ভালো রেজাল্ট করছে, র্যাঙ্ক লাগাইছে, ওইটা কোনো ব্যাপার না। আবার অনেকে ভালো প্রিপারেশনও ছিল কিন্তু তারা প্রশ্ন ধরতে পারে নাই, ভুল ধরার কারণে অনেকে রেজাল্ট খারাপ আমার করছে। আমার দেখা মতো মৌলভীবাজার জেলার মধ্যে আমার কাছে ওই যে আপনার সাইজুদ্দিন ভাই, এরপরে ওই যে রমজান, উসমান ভাই রিজার্ভের, এইরকম রিজার্ভের 2 3 জন মানুষ, তারা খুব প্রিপারেশন। আমি আশাবাদী ছিলাম এই যে উসমান ভাইরও হবে, কিন্তু হুম। দুর্ভাগ্য আসলে স্যার। না, ওইটা ঠিক আছে, যেমন সাইজুদ্দিনের প্রমোশন হয়েছে, বদিউজ্জামানের প্রমোশন হয়েছে, তারা পড়ছে, প্রমোশন হয়েছে। যাই হোক, উসমানের হয়তো হ্যাঁ, যে কোনো একটা মিস্টেকের কারণে তার রেজাল্ট আসে নাই, ওইটা কোনো ফ্যাক্টর না। এই যে আমাদের ক্লাসের রেদওয়ানুল কারীম, সেও কিন্তু প্রচুর আইন না জানে। আমি কথাটা বলতে চাইছিলাম স্যার, কারণ আমরা তো কিছুই করি না, এই যে বদিউজ্জামান ভাই বা সাইজুদ্দিন ভাই বা উসমান ভাই, আমি আরো 2 3টা গ্রুপ ওই সময় এড হয়েছিলাম, তো দেখছিলাম আপনার ওই উসমান ভাই বা সাইজুদ্দিন ভাই বা বদিউজ্জামান ভাই, তারা যে কোনো প্রশ্ন করলে প্রশ্ন দিতে দেরি হয়েছে কিন্তু উত্তর দিতে দেরি হয় না, কিন্তু রেজাল্টটা যখন আসে নাই তখন মনটা খারাপ লাগছে, যে বিশেষ করে উসমান ভাইয়ের জন্য। ওনাদের রেজাল্ট দেখতে যেমন আলহামদুলিল্লাহ খুশি হয়েছে, কিন্তু হুম। ওসমান ভাই এটা না দেখা কষ্ট লাগছে একটু। না, এটা ওই রকমই। এই আসলে যে আমাদের আমাদের ক্লাসের রেদওয়ানুল কারীম আছে না, সেও কিন্তু খুব ভালো স্টুডেন্ট। এই যে নুরুল ভাই আছে, উনিও খুব ভালো স্টুডেন্ট। এরা আইন প্রচুর জানে, ঠিক আছে। কিন্তু হচ্ছে কি, অনেকে পরীক্ষার হলে যাওয়ার পরে মাথা একটু গুলাই যায়, প্রশ্ন ধরতে পারে না, জি তখন মনে করেন যে তারা একটু পিছনে যায় আর কি। যাক, ইনশাল্লাহ এখন দেখা যাক। আমরা সর্বোচ্চটা আল্লাহ দিয়ে ভরসা। চেষ্টা করতেছি। আর লাগে থাকতে হবে, লাগে থাকলে ইনশাল্লাহ একদিন না একদিন প্রমোশন হবেই। ওইটা কোনো ইনশাআল্লাহ বিষয় স্যার। না।
তারপরে আমরা আলোচনা করব হচ্ছে আজকে 12 নম্বর অধ্যায়। এখান থেকে আমরা মাত্র 2টা ধারা পড়বো। ফৌজদারি কার্যবিধি নিয়ে 145 ধারা, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জমি এবং পানি সংক্রান্ত যে অপরাধগুলা হয়, সীমানা বিরোধ হয় বা শান্তি ভঙ্গের কারণ হয়, সেই ক্ষেত্রে তাদেরকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন। 145 ধারা। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। দেখা গেছে আমাদের বাড়িতে জায়গা জমি নিয়ে কোনো কিছু রাস্তাঘাট নিয়ে বিরোধ হইলে আমরা 145 জারি করাই। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবং এই জমি পানি কি, সেটা দালান, বাজার, রাস্তাঘাট, পুকুর, জমি, ফসল, সেইগুলা। আর এই আদেশটাও সমনের মতো করে জারি করতে হয়। সমনের মতো করে জারি করতে হয় এবং বিরোধী ভূমিতে 1 কপি লটকিয়ে দিতে হয়। 145 ধারার আদেশ। তারপরে ম্যাজিস্ট্রেট যদি বিবৃতি পাঠ করেন, তাহলে বক্তব্য শুনবেন, সাক্ষ্য প্রমাণ নেবেন, দখলদার ছিলেন সেই সম্পর্কে জানবেন। তবে যদি 2 মাস পূর্বে কোনো ব্যক্তির দখল থেকে উচ্ছেদ করা হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে দখল বুঝাইয়া দেওয়ার জন্য আদেশ দিতে পারেন। ওইটা আর আমাদের জন্য এখানে দরকার নেই। এখানে 11টা বিষয় আছে, সেই 11টা বিষয় আমাদের দরকার নেই। আর ওই যে 145-8 বিরোধী বিষয়ে যদি কোনো পচনশীল বা ক্ষয়শীল দ্রব্য হয়, সেক্ষেত্রে এটা বিক্রয়ের আদেশ দিতে পারবেন। আর 10 নাম্বার হইলো ম্যাজিস্ট্রেট 107 ধারার বিধান পালন করতে পারবেন। 107 ধারা আমরা কি পড়ছিলাম? ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা হয়েছে অন্যান্য বিষয় মুসলেকা। অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা। ঠিক এই যে বিরোধী জায়গার ক্ষেত্রেও কি করতে পারবেন? আদালত 107 ধারার মুসলেকা সম্পাদন করতে পারবেন। তারপরে হইলো 146, যে যদি এটার কোনো প্রকৃত মালিক পাওয়া না যায়, তাহলে এই সম্পত্তি ক্রুক করবেন। 146। আর 147 স্থাবর সম্পত্তি ব্যবহার সম্পর্কিত, যে কারো জমি রাস্তাঘাটের উপর কি করছে, তারা ব্যবহার করতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে আদালত তাদেরকে এটা সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিতে পারবেন। 147। আর 148 হচ্ছে সরেজমিনে তদন্ত করবেন। আচ্ছা, 147 যেটা মনে করেন যে 147 হচ্ছে কি, ফরিদের জায়গা। ফরিদের জায়গা নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছে। এখন ফরিদ আজকে কি করছে, রাস্তার মাঝখানে বেড়া দিয়া আটকাই দিছে। এখন এটা কি ব্যবস্থা নেবেন? কারণ ফরিদ তো নিজেই মালিক। তাহলে এটা আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন? আর এটা মূলত হইতে হবে যে উভয় পক্ষ যদি দাবি করে, তাহলে প্রতিজন মানে যে যে দাবি করবে তাদের স্ব স্ব দাবির যে আদেশ কপি আছে বা কাগজপত্র আছে, সেগুলো নিয়ে হাজির হতে বলা হবে। এই আদেশটাই হচ্ছে 147 ধারার আদেশ। জায়গার মালিক ফরিদ, কিন্তু আমি তো 20 বছর ধরে এই তার উঠান দিয়ে ব্যবহার করতেছি না। হ্যাঁ, জায়গার মালিক যদিও ফরিদ, কিন্তু আমি কিন্তু আজকে 20 বছর ধরে ফরিদের উঠান ব্যবহার করতেছি। এখন ফরিদ আজকে তার উঠান বন্ধ করে দিতে পারবে? পারবে না। এইটাই হচ্ছে 147 ধারার আদেশ। ঠিক আছে, এটাই হচ্ছে 147 ধারার আদেশ। যদিও জায়গার মালিক ফরিদ, কিন্তু সে আমার অধিকার সে নষ্ট করতে পারে না। কারণ কি, আমি 20 বছর ধরে এই রাস্তায় আমি ব্যবহার করতেছি। ঠিক আছে, এই জন্য খেরুরে জায়গা জমি রাস্তাঘাট ব্যবহার করতে দিলে সাবধানে দিবেন। কারণ সে যদি একটানা দীর্ঘদিন ব্যবহার করে, পরে এটার আপনি মালিক থাকবেন ঠিকই, কিন্তু তার যাতায়াত বাড়িঘর আপনি উচ্ছেদ করার ক্ষমতা রাখবেন না।